জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে জামায়াত সহ সমমনা দলগুলো। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবসের র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানে যখন নৈরাজ্যকর পরিস্থিতি, ঠিক তখন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে সূচিত হয় নতুন যাত্রার। বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ৭ নভেম্বর। নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। আগামী ১০ দিন থাকছে দলটির নানা কর্মসূচি। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালি করে বিএনপি। যোগ দেন দলের নেতাকর্মীরা। জানান ৭ নভেম্বরের মতোই দেশের সব দুঃসময়ে হাল ধরবে বিএনপি। কত বাধা বিপত্তি হোক, যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা এগিয়ে যাব, আমরা প্রতিরোধ করবো। আগামী নির্বাচন হতেই হবে। বিএনপি যদি আগামী দিনে ক্ষমতা আসে, জনগণের যে সকল যৌক্তিক দাবি আছে সকল পূরণ হবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে জামায়াত। বসবাস করছেন বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ষড়যন্ত্র খুঁজে পাওয়া যাবে না। আমরা করে দিচ্ছি, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ষড়যন্ত্র থেকে সাবধান থাকেন। ঐতিহাসিক ৭ নভেম্বরের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। গণভোট নিয়ে তিনি স্পষ্ট করে বলেন, গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের দিন। আজকে একটা রাজনৈতিক দল তারা কয়েকটা একটা জোট বানিয়েছে, জোট বানিয়ে চাপ সৃষ্টি করছে বিভিন্নভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে, কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে। আমরা বলেছি যে আমরা গণভোট মঞ্চে, সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে। ৫০ বছর আগে সিপাহী জনতার বিপ্লবের ধারাবাহিকতায় ২৪-এর বিপ্লব। ঐক্যবদ্ধ থাকলে দেশের যে কোনো সংকট রুখে দেওয়া সম্ভব বলছেন বিএনপি নেতারা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। র্যালি, সমাবেশ সহ নানা আয়োজনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। এতে অংশ নেন দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। দিবসটি উপলক্ষে বিএনপি ৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১০ দিনের কর্মসূচি পালন করছে। নির্বাচনকে সামনে রেখে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ভিন্ন মেজাজে পালন করছে বিএনপি। বন্দরনগরী চট্টগ্রামে বিপ্লবী উদ্যানে বিকাল ৩টায় জনসভা করে দলটি। এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। রাজশাহীতে শুক্রবার সকাল ৭টায় মহানগর বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। বরিশালে আলোচনা সভা করেছে জেলা ও মহানগর বিএনপি। বাংলাদেশের সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্যে দিয়ে দেশ আজকে একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় মাতৃভূমি পৃথিবীর মানচিত্রে স্বীয় সক্রিয় অবস্থায় অবস্থান করার মধ্যে দিয়ে এই দিনটি আমরা উদযাপন করছি। নানা কর্মসূচির মধ্যে দিয়ে সিলেটেও দিবসটি পালিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। নাটোরে উপশহর মাঠ থেকে শোভাযাত্রা ও পরে সমাবেশের আয়োজন করা হয়। সংগ্রাম আন্দোলনের মাধ্যমে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে জেলখানা থেকে বের করে দিয়েছেন। সেদিন যেদিন উনি বের হয়েছেন, সেদিন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা পেয়েছিল। দিবসটি উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে সাবেক পৌর মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান সাহেবকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। জয়পুরহাটে পতাকা উত্তোলন শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইল, মোংলা সহ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিনটি। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না, বাস্তবায়নের আদেশ প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্রুত সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান তার।
দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম ইউটিএফ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ। বলেন, সিস্টেমে পরিবর্তন না আসলে ব্যর্থ হবে গণ অভ্যুত্থান, ঐকমত্য কমিশন ও জনগণের প্রত্যাশা। চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, শিক্ষা ব্যবস্থাকে ঠেলে সাজাতে না পারলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়। বেকারত্ব দূর করতে হলে শিক্ষা খাতে নজর দিতে হবে সবার আগে, সেই সাথে আমূল সংস্কার করতে হবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র শিক্ষকদের যে মেলবন্ধন ঘটেছে তা অটুট রাখার আহ্বান জানান এনসিপির এই নেতা। আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে, জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও গণভোট আয়োজনে আইনি বাধা নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রশংসা করেন তিনি। বলেন, বর্তমান সময়ে বিএনপি বড় ও জনপ্রিয় দল হলেও তা জিয়াউর রহমানের সময়ের মতো জনপ্রিয় কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। দেশের মানুষ গণতন্ত্র পরিবর্তন চায় উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির বলেন, আগামী নির্বাচনে জনগণ দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দলকেই ভোট দেবে। একটি দলের নেতারা একইভাবে চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি, মারা, হত্যাকাণ্ড, খুন এইগুলা করা শুরু করেছে। এই জাতি ভুলক্রমে তাদেরকে ম্যান্ডেট দেয়, তখন একটা নতুন প্রেক্ষাপট তৈরি হবে, আবার খবর দিতে থাকি। গণভোটের সময় নিয়ে রাজনীতির মাঠে উত্তাপ থাকলেও এই বিষয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন। এর মধ্যেই পুরো দমে চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি। গণভোট আগে হলে সেটি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কিনা তা নির্ভর করছে কোন আঙ্গিকে ভোট হবে তার উপর। তবে দুটি বড় ভোট আয়োজনের জন্য 3 মাস সময় যথেষ্ট নয় বলছেন বিশ্লেষকেরা। জুলাই সনদের বাস্তবায়ন প্রশ্নে গণভোটের প্রসঙ্গ উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। একমত হতে পারছে না দলগুলো। গণভোটের আদেশ কে জারি করবেন, প্রশ্ন কি হবে, আর নির্বাচন কমিশনের আয়োজনের পদ্ধতি বা কি হবে সেটি ঠিক হয়নি এখনো। ফলে সংসদ নির্বাচনের আগে গণভোট হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আর গণভোটের বিষয়ে এখনো সরকারের কোনো নির্দেশনা পায়নি ইসি। এই ভোটের প্রস্তুতি কিভাবে হবে তা নির্ভর করছে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের উপর। গণভোট হবে এটুকু জানি, কিন্তু কোন প্রক্রিয়া হবে, কোন পদ্ধতিতে হবে, আইনগত ভিত্তি কী হবে, যেগুলো এখনও পর্যন্ত নির্ধারিত নয়। আমার মনে হয় যে এই সমস্ত বিষয়গুলো যখন ওনারা সিদ্ধান্ত নেবেন, হয়তো নির্বাচন কমিশনের সাথে আলোচনা করবে। যখন এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, নিশ্চয়ই তখন আইনি কাঠামোটা গড়ে তুলেই দেওয়া হবে বলে আমার বিশ্বাস। হলে প্রভাব কীভাবে পড়বে এটা তো নির্ভর করছে কোন আঙ্গিকে হবে সেটার উপরে। সে পর্যন্ত অপেক্ষা করি। সরকারের ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র 3 মাস। এই সময়ের মধ্যে আরেকটি বড় ভোট আয়োজনের সক্ষমতা ইসির আছে কিনা সে প্রশ্ন সাবেক ইসি কর্মকর্তার। যদি গণভোট হয়, ইলেকশন কমিশন কি একসাথে করতে পারবে সেই সক্ষমতা আমাদের যারা মাঠ পর্যায়ে কাজ করে, ভোট গ্রহণকারী কর্মকর্তা বলি, রিটার্নিং অফিসার বলি, ঠিক এরকম বড় দুটো ইলেকশন যার ভোটার 13 কোটি, গণভোটে আসলে হওয়ার পর এই ধরনের জটিলতা আসবে কি না সেটা নির্ভর করবে যে পলিটিক্যাল পার্টিগুলো এটাকে কিভাবে প্রশ্নগুলো কিভাবে উত্থাপন করবে। নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন একদিনে হলে কোনো কারণে যদি গণভোটের ব্যাপারে কী সিদ্ধান্ত আমরা তো জানি না, কিন্তু একটা সরকার তৈরি হয়ে যায় দিন। সরকার তৈরি হয়ে গেলে কোনো শূন্যতা থাকে না। একটা বড় ব্যাপার হলো নির্বাচন এবং গণভোট একই দিনে হলে। বিশ্লেষকরা বলছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গণভোটের প্রশ্নটি সহজভাবে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেয়া। এই বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করতে হবে রাজনৈতিক দল ও সরকারকে, নয়তো অর্থবহ হবে না গণভোট। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা ফ্যাসিস্টের দোসর বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ থামাতে পারবে না। সারা দেশে এখন নির্বাচনী আমেজ বইছে উল্লেখ করে তিনি বলেন, সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে। দেশে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে থাকার দাবি করে প্রেস সচিব বলেন, বাংলাদেশে আগে থেকেই মব ভায়োলেন্স ছিল, জুলাইয়ের পরেও কিছু মব ভায়োলেন্স হলেও এখন তা নিয়ন্ত্রণে রয়েছে। আপনার নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই, যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। তার হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন। 5টি সমস্যাগ্রস্ত ব্যাংকে একীভূত করে নতুন ইসলামী ব্যাংক গঠন করা হচ্ছে। শেয়ার বাজারে এসব ব্যাংকের লেনদেন স্থগিত করায় অভিহিত মূল্যে প্রায় 4,500 কোটি টাকা লোকসানে পড়ছেন বিনিয়োগকারীরা। খাত সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুযোগ নেই, তবে এমন সিদ্ধান্তে পুঁজিবাজারের ওপর আস্থা হারাতে পারেন বিনিয়োগকারীরা। দীর্ঘদিন ধরে তারল্য সংকট সহ নানা সমস্যায় জর্জরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, সোশ্যাল ইসলামী ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে একক ব্যাংক গঠনে প্রশাসক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শেয়ার স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন ব্যাংকগুলোর সাধারণ বিনিয়োগকারীরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এসব ব্যাংকের প্রতি শেয়ারের নিট সম্পদ মূল্য ইতিমধ্যে 350 থেকে 420 টাকা পর্যন্ত নেতিবাচক, অর্থাৎ ব্যাংকগুলোর দেনা সম্পদের চেয়ে বেশি। ফলে বিনিয়োগকারীরা নতুন ব্যাংকে কোনো অংশ পাবেন না। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে প্রায় 4,500 কোটি টাকার অভিহিত মূল্য হারাচ্ছেন বিনিয়োগকারীরা। বাজার মূল্যে এই ক্ষতির পরিমাণ প্রায় 1,022 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের, যার অভিহিত মূল্য 1,130 কোটি টাকা, কিন্তু বাজারের মূল্য এখন মাত্র 215 কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকের বাজার মূল্য দাঁড়িয়েছে 301 কোটি টাকায়, এক্সিম ব্যাংকের 293 কোটি টাকা। আমরা যে এখান থেকে কিছুই পাবো না বা এই বিষয়টাতে আমাদেরকে অবশ্যই অ্যাওয়ারনেস করা দরকার ছিল, তাহলে আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নিতাম। কিন্তু আপনার হলো এই যে যারা লুট করেছে, যারা ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, তাদের ব্যাপারে তাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্যই কি এই কাজটা করা হলো কিনা সে ব্যাপারে আমাদের মনটা এখন প্রশ্ন রয়ে গেছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের আইনগত বাধ্যবাধকতা না থাকলেও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করার পরামর্শ পুঁজিবাজার বিশ্লেষকদের। দেশের সাধারণ বিনিয়োগকারী স্বার্থ চিন্তা করে যদি বিশেষ ব্যবস্থাপনায় কোনো কিছু যদি করতে পারে, সেটা কিন্তু আইনগত তারা বাধ্য না। তবে এটা যদি জনকল্যাণে, জনস্বার্থে যদি তারা একটা স্কিম নিতে পারে, সেটা হয়তো সাধারণ বিনিয়োগকারী কিছুটা স্বস্তি দিতে পারে। কিন্তু এছাড়া আইনি কাঠামোতে গেলে আপনি কিন্তু কোনোভাবে তাদেরকে বলতে পারেন না যে আমাদের এটা ক্ষতিপূরণ দেওয়া। যেখানে আমানতকারী ব্যাংকে টাকা রেখেছে, উনি টাকা পাচ্ছে না, আর যারা বিনিয়োগ করেছে তারও তো একই অবস্থা, দুজনই ক্ষতিগ্রস্ত। কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা প্রশাসকরা ব্যাংকগুলোকে একীভূত করে নতুন একটি ব্যাংকে রূপ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে। তবে এ প্রক্রিয়া শেষ হতে 2 বছরের বেশি সময় লাগতে পারে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়। চড়া দামের জন্য সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের। এদিকে কিছুটা স্বস্তি ফিরেছে ডিমের বাজারে, তবে সরবরাহ বাড়লেও খুব একটা কমেনি শীতের সবজির দাম। ছুটির দিনে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর রাজধানীর কাঁচা বাজার, তবে ক্রেতাদের অস্বস্তি বাড়াচ্ছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজ 80 টাকা কেজিতে বিক্রি হলো, এখন তা 110 থেকে 120 টাকা। কয়েকদিনে কেজিতে প্রায় 40 টাকা বৃদ্ধির জন্য সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। তাদের দাবি, আমদানি বন্ধ রয়েছে, পাশাপাশি কৃষকের মজুদ কমে যাওয়ার কারণেই দাম চড়া। তবে ভোক্তাদের অভিযোগ, কার্যকর তদারকির অভাবের সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। এখন তো পেঁয়াজের শেষ সময় চলে আসছে না, এখন তো পেঁয়াজের ঘাটতির জন্য পেঁয়াজের বাজার একটু বাড়ছে। 550 টাকা পাল্লা চাইতেছে, আর যদি খুচরা নেই তখন আর কেজিতে আরো 5 টাকা করে বেশি পড়ে। এটা তো নর্মাল যারা মধ্যবিত্ত আয়ের মানুষ যারা, তাদের জন্য তো এটা কষ্টকর অবশ্যই। মৌসুম শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে শীতের সবজি, তবে দাম খুব একটা কমছে না অভিযোগ ক্রেতাদের। প্রতি কেজি শিম, বেগুন কিনতে গুনতে হচ্ছে 100 টাকা, কাঁচামরিচে কেজি 100 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, মাঝারি আকারে ফুলকপির দাম 50 টাকা, কমের মধ্যে শুধু পেঁপের দাম 30 টাকা।
কিছুদিন আগে অনেক বেশি গেছে, এখন একটু কম, তারপরেও শীতের হিসাবে এখনো শীতের সবজি পুরোপুরি নামে নাই, ওই জন্য দামটা আর কি এখনো কমে নাই। মাঝে মাঝে একটু উঠানামা করে আর কি, হয়তো কিছু সিন্ডিকেট থাকতে পারে। এদিকে দাম কমেছে ডিমের। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়, ব্রয়লার মুরগির কেজি 180, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।